প্রথমত হচ্ছে আমাদের আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে, ডিএনএ অনুলিপন বা অনুলিপন দিয়ে। তাহলে ডিএনএ অনুলিপন, এটাকে ইংলিশে কি বলা হয়? এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন। সবাই বই খুলো, আমি দাগাই দিলে ওখান থেকে দাগাই নিবা। বইয়ে যে লাগছে এখান থেকে তো পড়াইতে হবে। আচ্ছা, অনুলিপন জিনিসটা কি তার উপর আমরা বলি যে এটার বাংলা অনুবাদটাও লিখে দিই পাশে। এটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন। আমরা হচ্ছে আগের ক্লাসে পড়ছিলাম এভাবে যে ডিএনএ থেকে আরএনএ বানাই, আরএনএ থেকে প্রোটিন তৈরি করি এবং এই প্রোটিনটা আলটিমেটলি বৈশিষ্ট্য প্রকাশ করে। কিন্তু প্রশ্ন আসবে এমন করে যে আমাদের মনে, যে ভাইয়া আপনি তো আমাদেরই পড়াইলেন একটা কোষ মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়, আর আপনি বলছিলেন যে কোষগুলো দেখতে একদম মায়ের মতো হয়, ভিতরে যতগুলো জিনিস থাকে সব একদম হুবহু এখানেও চলে যায় এখানেও চলে যায়। তাহলে এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে মাতৃ উদ্ভিদে যে ডিএনএটা ছিল, ধরো আমি এখানে একটা ডিএনএ ছিল, এটা তো দুইটাতেই পাঠাইতে হবে, আমি কি ভাগ ভাগ করে পাঠাবো? ভাগ ভাগ করে পাঠালে তো আর আপনার কথাটা সত্য রইল না। আপনি বললেন হ্যাঁ সব কিছু সমান থাকবে, তাহলে এখানে যদি ডিএনএ 5টা থাকে বা ডিএনএ 5 মিটার থাকে, এখানেও ডিএনএটা 5 মিটার হইতে হবে। তো এখন আমাদের ওয়ে কি? আমাদের ওয়ে হচ্ছে আমরা ডিএনএটাকে ডাবল করব। আমাদের এখানে যে ডিএনএটা আছে, এখানের যে ডিএনএটা আছে, এখানে ডিএনএটাকে আমরা কি করব? ডিএনএ সুন্দর করে রাখতে পারি না। আচ্ছা, একটা প্রশ্ন একজন বলছিল আর কি, ভাইয়া আগে থেকে স্লাইড রেডি করে পড়ানোটা বেটার, বাট আমি মনে করি আগে থেকে স্লাইড রেডি করলে স্টুডেন্টরা মানে মনে করে না যে টিচার পরিশ্রম করতেছে। আমি যখন লিখতেছি তোর সামনে, তখন তুইও দেখতেছস চোখে, তুইও যারা লিখতেছস তারা তো ভালো খাতায় লিখতেছস, আর স্লাইডে আসে বসে থাকলে কিছু হবার করার নাই। আমি যখন লিখতেছি আমি কষ্ট করতেছি, তো তোরা যখন লিখতেছিস তোরাও কষ্ট করতেছিস। কিন্তু স্লাইড দেখালে হইলো কি স্কুলের মাল্টিমিডিয়া ক্লাসের মতো, স্লাইড দেখাই দেখাই বলে বলে চলে গেলাম। তো আমি এই কাজটা করি না আর কি, যাতে স্লাইড দেখাই চলে গেলাম। স্লাইড দেখালে ভালো ভালো ছবি দেখা যায়, আর ছবি তো আমি দেখাবো অবশ্যই। আচ্ছা, এখন আসি হচ্ছে একটা ডিএনএ থেকে আমরা কি করব, হুবহু হচ্ছে কি করব, দুইটা করব। তো এই পদ্ধতির নাম হচ্ছে কি, এই পদ্ধতির নাম অনুলিপন। এই পদ্ধতির নাম অনুলিপন। এখন এটাকে ইংলিশে কেন রিঅ্যাপ্লিকেশন বলছে? দেখ, রি মানে কি? রি শব্দের অর্থ হচ্ছে পুনরায়, মানে আগে ছিল আমি নতুন করে আবার একটা বানাইলাম, মানে অ্যাপ্লাই করলাম। আমরা অ্যাপ্লিকেশন মানে কি, অ্যাপ্লাই করি না, কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করি, এতে অ্যাপ্লাই শব্দ থেকে আসছে হচ্ছে কি অ্যাপ্লিকেশন। তাহলে এটার পূর্ণরূপ হচ্ছে রিঅ্যাপ্লিকেশন। এখন রেপ্লিকেশন আমাদের বিজ্ঞানীরা আজ পর্যন্ত 3টা মতবাদ দিছে। মতবাদ মানে সত্য না, মানে হইতে পারে এমন বলছে আর কি। একটা জিনিস হচ্ছে মতবাদ, একটা হচ্ছে সূত্র মানে এটা প্রমাণিত, আর মতবাদ হচ্ছে যেটা হইতেও পারে না হইতে পারে। একটা হচ্ছে সংরক্ষণশীল। এটাতে কি হয়? এটাতে হয় হচ্ছে, ধরো আমার আগে একটা ডিএনএ ছিল, এই একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হবে, কিন্তু আগেরটা একদম হুবহু টিকি থেকে যাবে, আর নতুন যেটা হবে, ধরো এটা আমি অন্য কালার দিলাম, এটা দিয়ে বুঝে কি সংরক্ষণশীল, মানে আগেরটা সংরক্ষণ রয়ে গেল। কি বললাম যে আগের যেটা ছিল এটা টিকটাক থেকে যাবে, খালি একটা নতুন সৃষ্টি হবে, তো এটাকে বলা হয় সংরক্ষণশীল। এরপর একটা আছে অর্ধ সংরক্ষণশীল, 2 নাম্বার হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। সংরক্ষণ মানে কি?
সংরক্ষণ মানে আমাদের কাছে জমা করে রাখা, মানে টিকটাক রেখে দেওয়া। তো এটা আগেরটাই টিকটাক আমি রেখে দিলাম। এখন এই জিনিসটা তো তোমরা বলতে পারবা যে অধ সংরক্ষণশীল, এটা দিয়ে কি বোঝাইলো? ধরো আমার আগে থেকে কি আছে, একটা ডিএনএ আছে। অর্ধ সংরক্ষণশীল হয় কি, আমার যে নতুন নতুন দুইটা যেটা হবে সেটার মধ্যে প্রত্যেকটাতে পুরাতনের একটা করে যাবে, আর নতুনটাতে একদম নতুন একটা তৈরি হবে। তো এটাতে কি হইলো, একটা থাকে আগের আর একটা থাকে নতুন, একটা থাকে আগের আর একটা থাকে নতুন। তো এটা হচ্ছে প্রমাণিত, মানে বর্তমানে আমরা যেটা নিয়ে পড়াশোনা করি এটা হচ্ছে এটা, মানে এটা নিয়ে আমরা পড়াশোনা করি, এইচএসসিতে গেলে এটা নিয়ে পড়াশোনা করব, বিস্তারিত তো আমরা এখন পড়বো না। আর একটা তাহলে লাস্ট যেটা, সেটাকে বলা হয় বিচ্ছুরণশীল। এটাকে বলা হয় বিচ্ছুরণশীল। এটা কেমন, এটার ক্ষেত্রে ধরো আমার আগে থেকে একটা ডিএনএ আছে, নতুন একটা ডিএনএ তৈরি হবে। এখানে হবে এরকম, অর্ধেক আগের, অর্ধেক নতুন, অর্ধেক আগের, আবার অর্ধেক নতুন, আবার অর্ধেক আগের, আবার নতুন, তারপর সেমভাবে অর্ধেক আগের, এই নতুন, এটা ধরো এরকম, মানে উল্টা পাল্টা অর্ধেক 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 করে যাবে। তো এরকম করে তৈরি হবে। এটাকে আমি আবার ডাবল করে বুঝাইলাম। বুঝতে পারছো সবাই? বিচ্ছুরণটা বুঝতে পারছো? বিচ্ছুরণ আসলে কোনো কিছুই মানে না, মানে উল্টা পাল্টা কিছুটা যাবে, একটা নতুনটাতে কিছুটা এখানে অর্ধেক গেল, আবার হঠাৎ করে নতুন কিছু আসলো হঠাৎ করে, তো এটাকে বলা হয় বিচ্ছুরণশীল। তো আমরা এই এসএসসি লেভেলে তো এগুলো নাই, আমি জীবনে এসএসসি লেভেলে এই নামগুলো শুনি নাই। মানে আমি সত্য কথা বলি, আমি তোদের যেগুলো পড়াই আমি নিজে অবাক হই যে এটা আসলে ক্লাস 9-10-এ ক্লাস রেকর্ড তো হচ্ছে, ক্লাস তো রেকর্ড করি প্রতিদিন, ওই সমস্যা হচ্ছে মাঝে মাঝে ডিস্টার্ব দেয় আর কি। তোরা তো শুনতেছিস আওয়াজ, আমি নিজে অবাক হই যে আসলে এগুলো আমার এসএসসি লেভেলে ছিল, আমি তো আসলে পড়ি নাই কখনো। এই অনুলিপন জিনিসটা এসএসসিতে ছিল, মেন্ডেলিফের সূত্র এসএসসিতে ছিল, এরকম মনে করি মাঝে মাঝে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে যা যা পড়লাম এটা একটু বইয়ে শেষ করে ফেলি। ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন, এই প্রক্রিয়ায় একটি ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হয় বা সংশ্লেষিত হয়। তাহলে সংশ্লেষণ শব্দের অর্থ আসলে তৈরি। আর ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। আমি তো তোদের 3টা পড়াই দিয়েছি, কিন্তু বইয়ে লিখছে খালি কোনটা, একটা, যেখানে হচ্ছে আমার আগে থেকে বিদ্যমান একটা ডিএনএ থেকে নতুন যে ডিএনএ হবে সেখানে একটা স্ট্যান্ড আগে থাকবে আর একটা স্ট্যান্ড হবে নতুন। এই পদ্ধতিতে কি হয়, হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। আচ্ছা এখানে যেহেতু প্রসেসটা বলছে তাহলে আমরা এরকম প্রসেসটাতে যাই। তাহলে আমরা অর্ধ সংরক্ষণশীলের প্রসেসটা পড়ব। অর্ধ সংরক্ষণশীল, দেখো ধরো এটা হচ্ছে আগে থেকে বিদ্যমান আমার ডিএনএটা। এখন এটা ওই দিনের মতো সেম আমি প্যাচ খুলব। কি করতেছি, এদের মাঝখানের প্যাচটা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে প্যাচ যেহেতু খুলে গেল, এখন প্যাচ খোলা জিনিসটা কি, এদের মাঝখানে থাকে হচ্ছে এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে থায়ামিন, এটা গুয়ানিন, এটা সাইটোসিন। একইভাবে ধরো এটা অন্য কালার দিই তাহলে ভালো, এটা অ্যাডেনিন, এটা থায়ামিন, এটা সাইটোসিন, এটা গুয়ানোসিন, এভাবে আছে। ধরো এভাবে চলতে থাকবে। তো এদের মাঝখানে যে বন্ডটা, এদের মাঝখানে যে বন্ড এটাকে আমরা বলি কি বন্ড, হাইড্রোজেন বন্ড। কি বন্ড, হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন। এবার মনে রাখবা ডিএনএর নাইট্রোজেন ক্ষারের মধ্যে বন্ধনের নাম কি, হাইড্রোজেন বন্ধন। এটা এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে। ডিএনএর নাইট্রোজেন বেসগুলোর মাঝখানে বন্ধনের নাম কি, হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড ভেঙে যাওয়ার কারণে কি হবে, এগুলো আলাদা হয়ে গেল। ধরো অ্যাডেনিন এইভাবে আছে, আমি একটা একটা কালার দিয়ে সবগুলো দেখাচ্ছি, 4 রকম কালার দিয়ে।
টাইম লাগতেছে একটু, কিন্তু কিছু করার নেই, বুঝাইতে হলে সময় লাগবে, পড়াশোনা হঠাৎ করে হয় না। এভাবে খুলে গেল, একইভাবে সেম এদিকেও হবে না? কপি করলে তো হবে না, কারণ অনেক ইয়ে হবে এটা। আচ্ছা, এখন তো বুঝতে পারছো যে জিনিসটা হচ্ছে খুলে গেলে এদের মাঝখানে কি হয়েছে, হাইড্রোজেন বন্ডটা যখন ভেঙে গেল তাদের মাঝখানে এরকম ফাঁকা স্থান সৃষ্টি হলো। এই ফাঁকা স্থান সৃষ্টি হওয়ার পর এখন কপি করা যাবে, এখন হচ্ছে কপি করে দিব খালি। এই দেখ, এটার মধ্যে এখন নতুন একটা এদিক থেকে এদিক থেকে এবং এদিক থেকে আমি অনেক মোটা করে ফেলছি রে। ধর এটা অ্যাডিনিন, আমি কালার দিয়ে বুঝাচ্ছি, তোরা বুঝবি জিনিসটা। কালারিং মানে আমি নীলের বিপরীতে দিব হচ্ছে, নীলের বিপরীতে দিচ্ছি হলুদ বা এরকম কিছু। নীলের বিপরীতে আমরা হলুদ দিই, হলুদের বিপরীতে নীল বসবে। সবুজের ভিতরে এই কালারটা দিচ্ছি সবুজ, এটার বিপরীতে সবুজ। তো এভাবে চলতে থাকবে, বুঝতে পারতেছস তো কথাটা আমার? এই যে এভাবে চলতেছে আর চলতেছে, তো এটা চলবে। আমি এবার এটা ডট ডট দিয়ে দিচ্ছি, ডট 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 ডট। এখানেও সেম, ধর এখানে এরকম এখানে আলটিমেটলি দেখ তাহলে কয়টা হয়ে গেল? এইটা একটা ডিএন হয়ে গেল না, ডবল স্ট্যান্ড। এটা একটা ডিএন হইল না? হ্যাঁ, এখন কি হবে, এখন হবে হচ্ছে এটা এদিকে বৃদ্ধি পাবে, এই প্যাচগুলো খুলতে থাকবে, এটা এদিকে বৃদ্ধি পাবে, প্যাচটা খুলতে থাকবে। তো আলটিমেটলি জিনিসটা হয়ে দাঁড়াবে কেমন জানোস? এটা আলটিমেটলি জিনিসটা দাঁড়াইলো এভাবে, দুইটা ডিএনএ। আমি এরকম দুইটা হয়ে গেল। কিন্তু দেখ এখানে একটা জিনিস খেয়াল করছস কিনা, জিনিসটা এদিকে চলতে আছে, জিনিসটা এদিকে চলতে আছে। আমি যদি বলি এটা কিন্তু এটার মধ্যে বিদ্যমান, এটা কিন্তু এটার মধ্যে বিদ্যমান, তাহলে দেখ একটা হচ্ছে আগে থেকে আসছে, এটার ক্ষেত্রে একটা আগে থেকে আসছে আর একটা একদম নতুন। তো এটাকে বলা হয় কি, অর্ধ সংরক্ষণশীল। আমরা বইয়ে যাই, লিখছে কি দেখ, তখন কোষের ভেতরে নিউক্লিওটাইডের ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে অ্যাডিনিনের সাথে থায়ামিনের সাথে গুয়ানিন। এই যে আমি যে এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো আনলাম, এই কালারিং দিয়ে যেগুলো দিচ্ছি এগুলো তো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন। তো এগুলো কোত্থেকে আসছে? সেগুলো তো আমাদের আমি তো কোষের ভিতরে আসি, এই কোষের ভিতরে নিউক্লিওপ্লাজম যেগুলো, ওই নিউক্লিওপ্লাজমের মধ্যে এই নিউক্লিওটাইডগুলো থাকে। নিউক্লিওটাইডগুলো কোথায় থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে, আমরা ওইখান থেকে এগুলো পাই। তাহলে ওখানে কীভাবে হয়? অ্যাডিনিনের সাথে থায়ামিন হবে, থায়ামিনের সাথে অ্যাডিনিন হবে, সাইটোনের সাথে গুয়ানোসিনের সাথে সাইটোসিন। এখন প্রশ্ন হলো, আমরা যখন আরএনএ তৈরি করি তখন অ্যাডিনিনের সাথে থায়ামিন হয় না, অ্যাডিনিনের সাথে হয় কি? ইউরাসিল। কিন্তু যখন ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন করি তখন অ্যাডিনিনের সাথে কি হয়? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, আরএনএ তৈরি কখন করি? ট্রান্সক্রিপশনে হয়। ট্রান্সক্রিপশনে অ্যাডিনিনের সাথে যুক্ত হবে ইউরাসিল, বাট অনুলিপনের ক্ষেত্রে বা রেপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের অ্যাডিনিনের সাথে থায়ামিন। এটা কিন্তু আমি যখন নেক্সট পরীক্ষা নিব তখন এই প্রশ্নটা করব। আমি বলে দিব হচ্ছে যে যদি আমি আরএনএ তৈরি করি, ধরো আমি একটা কি করলাম, এটা একটা ডিএনএ ছিল, ডিএনএ থেকে খুলে আমি এখন এটা থেকে একটা আরএনএ বানাবো। তা আরএনএতে কখনো কি থায়ামিন থাকে? তা আমরা জানি অ্যাডিনিনের সাথে যুক্ত হয় থায়ামিন আরএনএতে থাকে না, থাকে কে? ইউরাসিল। এজন্য অ্যাডিনিন বা এই অ্যাডিনিনের বিপরীতে আমি যে আরএনএটা তৈরি করবো, এখানে আমি কি থায়ামিন দিতে পারবো? আচ্ছা দেখ, মানে নর্মালি হওয়ার কথা ছিল হচ্ছে অ্যাডিনিন থাকলে এখানে থায়ামিন হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু আরএনএ, এখানে থায়ামিন দিতে পারবো না, এখানে দিব হচ্ছে আমি ইউরাসিল। তাহলে আমি যদি এখন তোদের প্রশ্ন করি, একটা প্র্যাকটিস এখানে করাই, যেহেতু ক্লাস করতে আসছস একটা প্র্যাকটিস করাই, সেটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন,
এটা যদি ডিএনএর প্রধান বেসটা হয় mRNA কীরকম হবে, আমি একটা সলভ করে দিচ্ছি। কীভাবে সলভ করাচ্ছি দেখ, যদি অ্যাডিনিন থাকে তাহলে হবে হচ্ছে নর্মালি থাকার কথা থায়ামিন, কিন্তু থায়ামিন হবে না, হবে ইউরাসিল। গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানোসিল, থায়ামিন থাকলে অ্যাডিনিন, থায়ামিন থাকলে অ্যাডিনিন, কিন্তু অ্যাডিনিন থাকলে কি ইউরাসিল। না, থায়ামিন বলা যাবে না, যেহেতু আমি থায়ামিন ডিএনএর ক্ষেত্রে আরএনএ বলতেছি, সেজন্য বলবো কি ইউরাসিল। তাহলে এখন তোদের দিলে তোরা তো পারবি। যেমন আমি যদি বলি CTG চিটাগং, এটা কি হবে বল? এটা যদি আমি mRNA বানাই তাহলে কি হবে? সাইটোসিনের বদলে গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন। গুয়ানিন, অ্যাডেনিন আর সাইটোসিন। ঠিক আছে, বুঝতে পারছস? আর যদি আমি এখন এরকম করি GACGT, তাহলে কি হবে বল? mRNA, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন। বুঝতে পারছস? সাইটোসিন, অ্যাডেনিন। আর যদি ডিএনএ বলি, ডিএনএ হলো হবে সাইটোসিন, থায়ামিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, অ্যাডেনিন। কেউ কি দ্বিমত আসস ওর সাথে? দেখ, mRNA এর ক্ষেত্রে নর্মালি বলি গুয়ানিনের সাথে সাইটোসিন হবে, এটা তো আমরা সবাই জানি। আর অ্যাডিনিনের সাথে আমরা জানি কি তোরাসিল, থায়ামিন অথবা ইউরাসিল হয়। যেহেতু mRNA বলছি তাই এখানে থায়ামিন হবে না, হবে হচ্ছে ইউরাসিল। তো জি এর জন্য সি হবে, এ এর জন্য তো ইউ হবে, জি এর জন্য সি হবে, টি এর জন্য তো আবার থায়ামিনের জন্য অ্যাডিনিন হবে, এটা কিন্তু সত্য। অ্যাডেনিন হবে। কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে আবার ইউরাসিল থাকে না, তো ডিএনএ যেখানে যেখানে ইউ ছিল এখানে আমরা কি বানাই দিব? থায়ামিন হবে। তা বুঝছো সেগুলো? এগুলো হচ্ছে এইচএসসিতে জিজ্ঞেস করে, আমি তোদের শিখাই ফেলছি। এই জন্য বলছে হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি জিনিসটা কি? অ্যাডিনিন থাকলে ডিএনএ হলে থায়ামিন আসবে, আরএনএর ক্ষেত্রে ইউরাসিল আসবে। ডিএনএ দুইটি সূত্রের ভিতর একটি পুরাতন সূত্র রয়ে যায়। এই কথাটা বলছি হচ্ছে এমন যে দুইটি সূত্র যেটা তৈরি হলো, একটা ডিএনএ, এর মধ্যে কয়টা সূত্র? একটা সূত্র, দুইটা সূত্র, এর মধ্যে একটা হবে কি? এটা হবে পুরাতন, এটা হবে পুরাতন, এটার ক্ষেত্রে এটা হবে পুরাতন। তাহলে ডিএনএ দুইটি সূত্রের মধ্যে একটা হয় কি? পুরাতন। এই জন্য বলা হয় কি অর্ধেক পুরাতন অর্ধেক নতুন। আর এই পদ্ধতিকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। খ নাম্বারে যদি আসে, কেউ কি লিখতে পারবি? এই কথাটাই লিখবি। খ নাম্বারে তোকে বলবে যে অর্ধ সংরক্ষণশীল ডিএনএ অনুলিপন বলতে কি বোঝা। তুই যদি সুন্দর করে একটা ছবি আঁকি দিতে পারোস তাহলে তো আর কথা নেই। ঠিক আছে? কালারিং পেন তো তোদের ইউজ করতে দেয় না, রং পেন্সিল ইউজ করতে পারলে ভালো। রং পেন্সিল দিলে, হ্যাঁ, রং পেন্সিল দিলে ধর একটা লাল কালার দিয়ে করবি, এভাবে সুন্দর করে করে দিলে লেখার চেয়ে স্যার তো বেশি বুঝে গেল পড়াটা। আচ্ছা, আমাদের হচ্ছে পরীক্ষার হলে লিখতে লিখতে জীবন এই বায়োলজির ক্ষেত্রে গিয়া সায়েন্সের সাবজেক্টে কখনো এত টাইম লাগে না। 2.5 ঘন্টা খালি 5টা সৃজনশীল, একটার জন্য যদি আর 30 মিনিট করে পাই আর কি। আচ্ছা, আমরা হচ্ছে শেষ, এখন আসে ডিএনএ টেস্টে। এটা নিয়ে অনেকে সমস্যা পড়ছস, স্কুলে কি পড়ায় নাই? ভাইয়া পড়া দিছিল, দিছে, একটা প্রশ্ন দিছে, কিন্তু বুঝতেছি না যে কিভাবে লিখবো। লিখবি গাইডে, কিন্তু বুঝবি হচ্ছে আমার কাছ থেকে। লেখার জন্য গাইড আছে, বোঝার জন্য আমি আছি। দেখ কেমনে করি আমাদের। প্রশ্নটা নাই, গাইডে প্রশ্নটা নাই না ভাইয়া। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে ডিএনএ টেস্ট নিয়ে যে সুন্দর সুন্দর কথা লিখছে পরীক্ষার জন্য লাগবে, এগুলো লিখে এমসিকিউর জন্য প্রথম আমরা পড়বো হচ্ছে তাহলে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট কেন? যেমন ডিএনএ আসলে টেস্ট কী জন্য আসছে? পৃথিবীতে কিছু জিনিস আছে, মানে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছে যে একজন ব্যক্তির থেকে আমাদের পার্থক্য করা যাবে। কিন্তু আরেকটা কথা আছে যে একই চেহারার মতো মানুষ দেখতে নাকি পৃথিবীতে 7 জন আছে। এটার কিছুটা প্রমাণ আমি পাইছি। সত্য পুরাপুরি তো সত্য হবে না, একদম হুবহু দেখতে কি হবে না, বাট কাছাকাছি। যেমন আমার নানুর বাসায় হচ্ছে একদম সাকিব আল হাসানের মধ্যে একটা ছেলে ছিল, একদম সেম। ও ক্রিকেট খেলাও খেলতো, ওকে যদি কখনো নিয়ে গিয়ে দাঁড় করায় দেয় সবাই সাকিব আল হাসানই মনে করবে।
আর একটা হচ্ছে একদিন আমি টিভিতে দেখতেছিলাম কোন একটা দেশে ওই মানুষটা দেখতে আমার মামার মতো ছিল। তো ঠিক আমাদের যেমন হাতের রেখাগুলো আছে, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো যেমন আলাদা, একইভাবে আমাদের যে ডিএনএটা আছে এটা অন্যজন থেকে যদি একই ডিএনএ হইতো, তোরা বল, আমরা জানি ডিএনএ বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন যদি ডিএনএ সবার একই হইতো তাহলে সবার তো একই বৈশিষ্ট্য মানে একই মানুষ, তাহলে আমরা কি পার্থক্য করতে পারতাম? না ভাইয়া। এই যে এখানেই তো কথাটা লুকানো আছে যে ডিএনএ অবশ্যই সবার আলাদা হইতে হবে, না হলে আমরা জানি ডিএনএ বৈশিষ্ট্য প্রকাশ করে, যদি ডিএনএ বৈশিষ্ট্য প্রকাশ করে, ডিএনএ পৃথক বা সবার যদি ব্যতিক্রম না হইতো, সবার বৈশিষ্ট্যগুলো একই হইতো, আমরা সবাই দেখতে একরকম হইতাম। তো ডিএনএ টেস্ট বলতে আসলে কেন, এটা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে একটা সিস্টেম। সুনির্দিষ্ট নিদর্শন খুঁজে তো বের এটা করার জন্য। এটা কোথায় ব্যবহার করি, আমরা ব্যবহারটা লিখব, এটা ব্যবহারটা আমরা নোট করব। সেটা 1 নাম্বার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, 2 নাম্বার কৃষি, 3 নাম্বার মৎস্য ক্ষেত্রে প্রাণী সম্পদ এবং এখন ওষুধ শিল্পে। 5 নাম্বার কেন এখন এগুলো লিখছে। ধর চিকিৎসা ক্ষেত্রে কেমন, মূলত অপরাধী শনাক্ত করে, ধর একটা মানুষ মারা যাওয়ার পরে মানুষটাকে তো আমাকে চিনতে হবে, ধর ওই মানুষটার একদম সব কিছু পুড়ে গেছে, একদম চিনার কিছু উপায় নেই, তখন আমরা ডিএনএ টেস্ট করি। কৃষিক্ষেত্রে ধরো আমরা এমন একটা মাছের সন্ধান পাইলাম হচ্ছে যে মাছটা, যে বাচ্চাগুলোতে সবাই বেঁচে যায়, বা যে মাছটা অনেক বেশি ডিম পারে, তা আমরা তার ডিএনএটা গবেষণা করে ওই ডিএনএটা অন্য একটা মাছে আমরা কি করব, ট্রান্সফার করে দিব। এগুলো পরে পড়বি যে কিভাবে ডিএনএ ট্রান্সফার করে। তো সেম কথা মাছের ক্ষেত্রে, সেম কথা কৃষিক্ষেত্রে। ধর আমি একটা উদ্ভিদ পাইলাম যেটা হচ্ছে যে অনেক বেশি ফল দেয়, তো ওই ফল দেওয়ার জন্য যে জিনটা দায়ী বা যে ডিএনএটা দায়ী, জিন মানে তো ডিএনএ, ওইটাকে আমি আলাদা করে ফেলবো, আলাদা করে নতুন যে উদ্ভিদগুলো সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে ঢুকাই দিব, বা ওই অংশ থেকে আমরা পরিপূর্ণ একটা উদ্ভিদ বানাইতে পারি। এটা হলো টিস্যু কালচার। এটা তোদের মেবি লাস্ট চ্যাপ্টারের পড়া, কিন্তু তোদের লাস্ট চ্যাপ্টারটা নেই। অর্থাৎ আমি যদি উদ্ভিদের কোনো একটা অংশ নিয়ে, ধর আমরা টিস্যু মানে কি, কোষগুচ্ছকে বলি, উদ্ভিদের কোনো একটা অংশ নিয়ে একটা পরিপূর্ণ উদ্ভিদে যদি পরিণত করি, তখন আমরা বলি এটাকে টিস্যু কালচার। এটা বাস্তবে সম্ভব, এগুলো করে, এগুলো যারা ঢাকা ইউনিভার্সিটির, তোমরা যারা ডিইউতে একদম পজিশন 100-150-এর মধ্যে থাকে, ওরা এই সাবজেক্টটা পায়। এটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট একটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে। এগুলো টিস্যু তোদের তো নাই, ভাগ্য খারাপ, এইচএসসিতে আবার পাবি। সো চিন্তা করিস না, প্রাণী সম্পদ একই, ওষুধ শিল্প একই, মানে ওষুধ কীভাবে কাজ করতে আছে আমাদের দেহে। আমার ডিএনএ, ধরো আমার একটা ভাইরাস আক্রমণ করলো, ওই ভাইরাসের দেহের ডিএনএ আছে, আমি যদি ওই ডিএনএটাকে ডিটেক্ট করতে পারি, আমি এমন ওষুধ বানাবো যে ওই ডিএনএকে নষ্ট করে দেয়। তো আসলে এইটাই করে আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, অ্যান্টিবায়োটিকগুলো যেমন, আমি তোদের একটা কথা বলি, আমাদের অনেক রকম অ্যান্টিবায়োটিক আছে, এর মধ্যে একটার নাম হচ্ছে বললাম পেনিসিলিন। সবাই তো পেনিসিলিন চিনোস, না, ওই যে কেউ যদি প্যারাক বা কোনো একটা জিনিসে কেটে যায়, তখন আমরা কি ATS বলি না, ATS, সাথে সাথে একটা ইনজেকশন দিয়ে দেয়, ওইটাতে আসলে থাকে হচ্ছে পেনিসিলিন। এটা কি করে, এটা মনে করে তুই কাটে যাওয়ার ফলে একটা ভাইরাস তোর দেহে প্রবেশ করছে, এই ভাইরাসটা একটা থেকে চাইবে হাজার বানাইতে, কিন্তু এই পেনিসিলিন গিয়ে তার যে দেওয়ালটা তৈরি হয়, সেল ওয়ালটা তৈরি হয়, ওইটা তৈরি হইতে দেয় না। তৈরি হইতে না দেওয়ার কারণে সেলটা, এরা কোষ বিভাজন করে অনেকগুলো হইতে পারে না, বা তৈরি হইলেও সেটা নিজে মারা যায়। মানে যে ভাইরাসগুলো আমার দেহে আসছে, সে চাচ্ছে আমার দেহে অনেকগুলো বংশ তৈরি করতে, কোষ বিভাজন করে, কিন্তু আমার দেহ এই যে পেনিসিলিন কি করতেছে, এই কাজটা করতে দেয় না, যার কারণে এগুলো মারা যায়, আমরা সুস্থ হয়ে যাই। তো এরকম আরও অনেকে আছে ডিএনএ বরাবর গিয়ে কাজ করে, এগুলো তোরা বুঝবি না, আসলে আমরা নিজেরাই পড়তেছি এগুলো। আমি একটু কথা বললাম আর কি, যে অ্যান্টিবায়োটিকগুলো কেমনে কাজ করে। এই ভিতরে ডিএনএটাকে ডিটেক্ট করে, কোষের যে ডিএনএ আছে, ধরো ব্যাকটেরিয়া ভাইরাসগুলোর যে ডিএনএটা আছে, ওই ডিএনএ বরাবর গিয়ে সে ভেঙে দিবে, বা ওই ডিএনএটাকে কাজ করতে দিবে না। যেমন আমরা আরএনএ যেমন সৃষ্টি হয় আমাদের দেহে, mRNA, ঠিক একইভাবে ভাইরাস ব্যাকটেরিয়ার কাছে সৃষ্টি হয়। তো ধরো mRNA সৃষ্টি হয়েছে,
mRNA সৃষ্টি হয়েছে। এটা গিয়ে ভাইরাসের একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে চাচ্ছে, কিন্তু আমার ওষুধটা গিয়ে কী করলো, এই ওষুধটা গিয়ে এটাকে ঘিরে দিল বা এটাকে নষ্ট করে দিল, তাহলে ও তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, কারণ mRNA যখন আর থাকবে না সে তো আর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এভাবে ওষুধ শিল্প এগুলো কাজ করে। যারা মেডিকেলে পড়বি তারা এই জিনিসটা আরও বিস্তারিত পড়বি, বাট এখন এত বিস্তারিত পড়ার দরকার নেই। আমরা হচ্ছে এখন এটা দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে প্রচলিত সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বিচার ব্যবস্থার পাশাপাশি, আমি বই থেকে বলছি, হলো বই থেকে পড়বি, ডিএনএ টেস্টকে আমরা কি বলি, মূলত ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো আমরা নর্মালি এই টেস্টটাকে কি বলি, 3টা নাম দিছে আমাদের বইয়ে, 3টা নামই বলতেছে, এগুলো বইয়ে আছে। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং মানে আমাদের যেমন আঙ্গুলের ছাপ আলাদা আলাদা, ঠিক একইভাবে ডিএনএটাকে আমরা আঙ্গুলের ছাপের মতো আলাদা করতে পারি। এটা অন্য একটা নাম দিয়ে ডিএনএ টাইপিং। 3 নাম্বার নাম দিছে হচ্ছে ডিএনএ টেস্টিং। একই, সবগুলো একই কথা, এগুলো তোরা বই থেকে পড়তে পারবি। আমি জাস্ট কিভাবে এটা হয় সেটা করতেছি। এই যে এখান থেকে পড়াচ্ছি আমি কি কি বলে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং। তো সবাই তো এখানে আশা করে সিআইডি, এটা তো চিনো, বা আদালত, এগুলো দেখছো। ওখানে কি করে, আমাদের যে ব্যক্তির হাড়, যে মানুষটার আমরা মারা গেছে ওই মানুষটার হাড় অথবা তার দাঁত অথবা চুল অথবা রক্ত অথবা মুখের যে লালা অথবা বীর্য অথবা টিস্যু, মানে ওর ইউজ করার টিস্যুটা, মানে যে কোনো একটা জিনিস যে ওখানে কী ছিল, ওর সংস্পর্শে ছিল, এগুলো আমরা নমুনা হিসেবে ইউজ করি। এটা করতে কিনি অপরাধের স্থল কিংবা অপরাধী শিকারের এমন কোনো ব্যক্তির কাছ থেকে। ধরো একটা মানুষকে আমি কি করলাম, হাত দিয়ে একটা থাপ্পড় দিলাম বা একটা আঁচড় দিলাম, তা আমার নখের ইয়াটা কিন্তু তার দেহে টাচ করছে। তো এই যে অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে আমরা সংগ্রহ করি, অপরাধের স্থল হইতে পারে অথবা যে নির্যাতিত হয়েছে তার কাছ থেকে আমরা এটা নিতে পারি। নেওয়ার পর কী করবে, এটা হচ্ছে আমাদের কথা। 1 নাম্বার আমি দিচ্ছি, প্রথমত নমুনা, যে নমুনাটা নিব, নমুনাকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে নমুনাটা ছিল, যেমন আমি তো নিলাম হচ্ছে তার টিস্যুটা, টিস্যুটা তো আর ডিএনএ না, ডিএনএ তো টিস্যুর মধ্যে আছে। তো নমুনা মানে তো আমরা বললাম যে এটা হইতে পারে হাড়, দাঁত, ওই দাঁত হাড় এগুলো থেকে আমরা তার ডিএনএটা আলাদা করে নিব। এইটা নেওয়ার অনেক প্রসেস আছে, আমাদের বইয়ে প্রসেসটা লিখে নেই। এখন নেওয়ার পরে ধরো এটা আমার একটা অনেক বড় ডিএনএ, অনেক বড় ডিএনএ, আমি এই ডিএনএটাকে এখন ছোট্ট ছোট্ট কতগুলো টুকরা করে ফেলবো, ছোটো ছোটো টুকরা করব, অনেক অনেক লম্বা লম্বা, ছোট্টো ছোটো, ছোটো ছোটো হইতে পারে, বড় ছোটো হইতে পারে, অনেকগুলো টুকরা করব, অনেকগুলো টুকরা করব। এখন টুকরা করার জন্য অবশ্যই এটাকে ভাঙতে হবে। তো ডিএনএকে যে ভাঙবে, যে মিস্ত্রিটা ভাঙবে, ওই মিস্ত্রির নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে আমরা লিখি যে রেস্ট্রিকশন এনজাইম, বা তোদের বইয়ে লিখছে হচ্ছে সীমাবদ্ধ এনজাইম। তাহলে সীমাবদ্ধ, বাট অবশ্যই পরীক্ষায় সীমাবদ্ধ এনজাইম না দিয়ে স্যারে প্রশ্ন করবে এই নামটা দিয়ে, রেস্ট্রিকশন এনজাইম ধারা ডিএনএকে কেটে ছোট ছোট খণ্ডে বা টুকরা করা হয়। এরপরই মূলত আসল মজা, মানে আসল বায়োলজি আসছে সেখানে। দেখ আমি একটা ছবি দেখাবো এখন, এই দেখ এখানে কি দেখতেছস, একটা মেশিন আছে যেটা একটা ব্যাটারি, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এর মধ্যে এখানে কি দেখতেছস কিছু পানি আছে। তা আর এটা যদি আরেকটা ছবি দেখাই, মানে সেম জিনিসের আরেকটা ছবি দেখাই, সেটা দেখতে হবে এরকম। এই দেখ একটা বাটি আছে, বাটির মধ্যে হচ্ছে অনেক অনেক পানি আছে,
আর এদিকে একটা নেগেটিভ লাগানো, এদিকে একটা পজিটিভ লাগানো। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই যে আমি কি করলাম, ডিএনএ যেগুলোকে টুকরা টুকরা করছি এগুলোকে হচ্ছে এরকম কিছু পানির মধ্যে, এগুলো আসলে পানি না, এগুলো হচ্ছে জেলি, কি এগুলো হচ্ছে জেলির মধ্যে দিব। তাহলে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে এটা। 3 নাম্বার পয়েন্টটা আমরা কোথায় দিব দেখব হচ্ছে যে বিশেষ পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে ডিএনএ টুকরাগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে, হয়তো এতটুকু পর্যন্ত বুঝতেছিস না, বিরক্ত লাগতেছে, আলাদা করা। ভাই এই মেশিনটা আসলে কি? আচ্ছা বলতেছি, আমি লিখছি না, আমি জিনিসটা বলি নাই যে বিশেষ পদ্ধতিটা আসলে কি। এখন লিখবো আসলে পদ্ধতিটা কি, পদ্ধতিটা কি। যখন আমি আমার ছোটো ছোটো যে ডিএনএ টুকরাগুলো নিলাম, নেওয়ার পরে এখানে আমি ছেড়ে দিলাম, এই যেখানে ছেড়ে দিছি এই ছেড়ে দেওয়া জিনিসগুলোর নাম হচ্ছে কত জেলি, এগুলো হচ্ছে জেলি। এখন এই জেলির নাম কি, এই জেলির নাম লিখছে আমাদের বইয়ে অ্যাগারোস অথবা পলিঅ্যাক্রিলামাইড জেল, যেটা লিখছে বইয়ে, এটা তো আমি আর তো ব্যাখ্যা দিতে পারবো না, জেলের নাম কেন এটা তো ব্যাখ্যা দিতে পারবো না। অ্যাক্রিলামাইড জেল। এরপর কি করি, এরপর হচ্ছে যে আমরা জানি হচ্ছে ডিএনএ বা আমরা যেটাই করি না কেন, আমরা পজিটিভ নেগেটিভ তো সবাই বুঝি, যে এটা যদি একটা যদি এখানে পজিটিভ হয়, এখানে যদি নেগেটিভ হয়, এখানে ধর এখানে অনেকগুলো জিনিস আছে পজিটিভ 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 পজিটিভ, দেখি বলতে সবগুলো কোন দিকে যাওয়া শুরু করবে, নেগেটিভের দিকে যাওয়া শুরু করবে না। আচ্ছা আমি আর একটু বুঝাই, ধরো এখানে হচ্ছে পজিটিভ দেয়া, এখানে হচ্ছে নেগেটিভ দেয়া, তা আমি হচ্ছে এখানে অনেকগুলো চার্জ দিলাম, সবগুলো হচ্ছে পজিটিভ, সবগুলো কোন দিকে যাওয়া শুরু করবে রে? কিরে কেউ কথা বলতেছিস না? ভাই এটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা আবার বলি, এতটুকু পর্যন্ত বুঝছস যে আমি নমুনা নিলাম, নমুনাটা সংগ্রহ করলাম, করার পরে ওই নমুনা তো টিস্যু তো আমার কাজে আসবে না, দাঁত আমার কাজে আসবে না, ওইটাকে আমি রাসায়নিক প্রক্রিয়ায়, কি প্রক্রিয়া এটা আমাদের বইয়ে লিখে নেই, আমরা জাস্ট পড়বো একটা প্রক্রিয়ার মাধ্যমে টিস্যু, তোমার দাঁত, তিত, হাড়, এগুলো সবগুলো থেকে আমি ডিএনএটাকে আলাদা করে ফেলি। এই টিস্যু, হাড় এগুলো কি, এগুলো কোষ না? টিস্যু কি, টিস্যু মানে কি? কোষ না? কোষের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে না? এই ডিএনএটাকে আলাদা করছে, এটা বুঝছিস কিনা বল। আচ্ছা জি ভাইয়া। এই ডিএনএ যখন আলাদা করা হলো, করার পরে এটা তো অনেক বড় একটা ডিএনএ তো অনেক লম্বা, আমরা যদি দৈর্ঘ্য দেখি তো ক্রোমোজোমের হচ্ছে 3 পয়েন্ট কত থেকে কত, এর মধ্যে ডিএনএ হচ্ছে অনেক লম্বা। তো এই অনেক লম্বা ডিএনএটাকে হচ্ছে কী করি আমরা, একটা মিস্ত্রি দিয়ে বা একটা মানুষ দিয়ে ভাঙি, এই মানুষটা বলতে আসলে এনজাইমকে বোঝাই। তো এই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএটাকে আমি ছোটো ছোটো টুকরা করে ফেলি। এই ছোটো ছোটো টুকরা করছি, এটা অনেকগুলো টুকরা হয়ে গেছে। এরপরে টুকরাগুলোকে আমি একটা বাটিতে নিব, কিসে নিব? একটা পাত্রে নিচ্ছি, এই যে পাত্রটাতে নিলাম, এই পাত্রটা আগে থেকে কি আছে, আগে থেকে অনেকগুলো জেলির মতো জিনিস আছে, এই জেলিগুলোর নাম তো আমরা লিখে দিলাম যে অ্যাগারোস অথবা পলিঅ্যাক্রিলামাইড জেলি। এর মধ্যে আমি আমার ডিএনএগুলো ছেড়ে দিব, ছোটো ছোটো যে টুকরাগুলো ডিএনএ দিলাম এগুলো সব ছেড়ে দিব। আর আমাদের জানতে হবে যে ডিএনএ হচ্ছে পজিটিভ চার্জবাহী, ডিএনএ হচ্ছে কি পজিটিভ, ডিএনএ হচ্ছে কি পজিটিভ চার্জবাহী। এখন আমি যদি এখানে কারেন্টের লাইন দিই, এদিক থেকে নেগেটিভ আসবে, এদিক থেকে পজিটিভ আসবে, আর ডিএনএ যদি পজিটিভ হয়, আমরা জানি পজিটিভ অলওয়েজ কার দিকে আকর্ষণ করে? তোরা তো ফিজিক্স, তোরা ফিজিক্সের চলাচরিত পড়ছস বা বিদ্যুৎ, জি না।
আচ্ছা, তাহলে পারবি কোত্থেকে? আচ্ছা, নর্মালি আমাদের যে দুইটা চার্জ থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে, পজিটিভকে নেগেটিভ চার্জ করবে, নেগেটিভকে পজিটিভ, কিন্তু কখনো পজিটিভ পজিটিভ আকর্ষণ করে না, বরং বিকর্ষণ করে, একটাকে আরেকটা বিকর্ষণ করে। তো এখন যদি আমি এদিকে পজিটিভ দিই, এদিকে নেগেটিভ দিই, সবগুলো যদি ডিএনএ পজিটিভ হয়, সবগুলো কোন দিকে যাওয়া শুরু করবে? নেগেটিভের দেখা শুরু করবে। নেগেটিভের দিকে যাওয়া যখন শুরু করবে, ধরো আমার এখানে নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ, কীভাবে যাওয়া শুরু করবে? ধরো সবচেয়ে ছোটো টুকরা যেগুলো, ছোটো টুকরাগুলো তাড়াতাড়ি চলে যাবে, বড় টুকরা যেগুলো এগুলো একটু দেরি যাবে, আরও বড় টুকরা এগুলো দেরি যাবে, আরও বড় টুকরা একটু দেরি যাবে। তো এভাবে একটু সিরিয়াল ধরে দাঁড়ায় যাবে। কীভাবে দাঁড়ায় গেছে? একদম সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছে, চূড়াটা একদম আগে। তো এই জন্য লিখছে, দেখ এদেরকে আমরা দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড, ব্যান্ড মানে আসলে এই যে সিরিয়ালটা, একটা সিরিয়াল একটা সিরিয়াল একটা সিরিয়াল একটা সিরিয়াল। আচ্ছা, আমরা ব্যান্ড বলি না, ওই যে টি শার্ট পরে না অনেকে, যে আমার থেকেও একটা আছে, অনেকে টি শার্ট পরে না এরকম, এই যে এরকম দাগ 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 দাগ, চেক চেক, এই চেক জিনিসটাকে আসলে ব্যান্ড বলছে। চেক 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 শার্ট পরে না, টি শার্ট পরে না, এই চেকটাকে আসলে আমরা কি বলতেছি? ব্যান্ড বলতেছি। কি বলতেছি রে? ব্যান্ড বলতেছি, চেকটাকে আমরা ব্যান্ড বলতেছি। আচ্ছা, তোরা বুঝতেছিস কি না আসলে আমি নিজেই বুঝতেছি না। এটাকে হচ্ছে চেক হিসাব করে, এটা একটা ব্যান্ড, এটা কালো, এটা কালো, এটা কালো, তাহলে এগুলো হচ্ছে একটা ব্যান্ড। তো ঠিক একইভাবে এখানে তো অনেকগুলো ডিএনএ আছে, আমি তো একটা আঁকলাম, এভাবে একদম সোজা সুন্দর করে তারা কি হয়ে যাবে, তাদের দৈর্ঘ্য অনুসারে আস্তে আস্তে একদম একদম আলাদা হয়ে হয়ে এভাবে সুন্দর করে তারা সাজাই বসে যাবে। এখন এটা কোত্থেকে নিছি? এটা কিন্তু কোত্থেকে নিছি? এটা হচ্ছে নমুনা থেকে নিছি, অপরাধের স্থল থেকে নিছি, অথবা যে যাকে আমরা নির্যাতন করছি তার থেকে নিছি। এখন অপরাধী শনাক্ত করতে হলে কি করব? ধরো তুমি এটা হচ্ছে যে নির্যাতিত, যে মৃত মানুষ, তো মৃত মানুষকে হচ্ছে ধরো কে মারছে? একজন ব্যক্তি মারছে, ব্যক্তির নাম কি দিব? আচ্ছা, হাসিনা আপা দি। হাসিনা আপা যখন মারছে, আসলে মারা তো সম্ভব না, তো সরাসরি কাউকে মারে নাই, ও যখন হাত ইউজ করছে তখন তার ডিএনএটা ওর শরীরে আছে না? এখন আমি এই ডিএনএটা কি করলাম? এই ডিএনএটা নিয়ে সুন্দর করে এরকম করে সাজাই ফেলছি। এটা কার ডিএনএ? ডিএনএটা কার? আমার হাসু আপার। আচ্ছা, এটা হাসিনা না লিখি, কারণ নাম হয়ে যাবে। ধরে লিখলাম এক্স ব্যক্তি, লিখলাম হচ্ছে কি এই এক্স ব্যক্তির ডিএনএটা নিয়ে আমি এখানে সাজাই ফেলছি। এখন ধরো পুলিশ একে অ্যারেস্ট করছে, পুলিশ কাকে কাকে অ্যারেস্ট করলো? পুলিশ এক্সকে অ্যারেস্ট করছে, ওয়াইকে অ্যারেস্ট করছে, জেডকে অ্যারেস্ট করছে, তিনজনের ডিএনএ নিছে। এরও ডিএনএ নিবে, পুলিশ তো জানে না এটা আসলে কার ডিএনএ। নেওয়ার পরে সেম কাজটা করবে, আবার করে দেখবে হচ্ছে এটার সাথে এটা মিলে গেছে। তো দেখবে যদি এক্সের সাথে মিলে যায় এটা, তাহলে অবশ্যই এক্স খুনি, যদি ওয়াইয়ের সাথে মিলে যায় তাহলে ওয়াই খুনি, যদি জেডের সাথে মিলে তাহলে কে খুনি? জেড খুনি। জিনিসটা বুঝছস কি না? বল। বুঝি নাই। ডিএনএ টেস্ট করার পর কি বোঝা যায় এটা মেয়ে না ছেলে খুনিটা? মেয়ে না ছেলে? হ্যাঁ, বোঝা যাবে যদি সেটা তোমার ইয়ার ক্রোমোজোম, অর্থাৎ আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে ওইখানের ডিএনএ হয়। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণ করা যায়, ক্রোমোজোম দিয়ে ডিএনএ দিয়ে লিঙ্গ নির্ধারণ করা যায়। ঠিক, এখন এতটুকু বুঝছস কিনা যে আমরা যে খুনির শরীরে যে ডিএনএটা পাইছি ওইটাকে আমরা ব্যান্ড হিসেবে কি করলাম? পৃথক করে নিলাম। এরপর ওদের সাথে আমরা ওদেরগুলোও করব, ওদেরগুলো আবার আলাদা করে, এটাতে আলাদা করে করলাম, এদেরটা আলাদা করে করলাম, এদেরটা আলাদা করে করলাম, যার সাথে মিলে যাবে এটা সে হচ্ছে খুনি। কিন্তু আমাদের বইয়ে আরও একটু বিস্তারিত লিখছে, আমরা আরেকটু বিস্তারিত পড়ব। এতটুকু বুঝছস যে এগুলোকে কি করলাম আমরা? তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করে রাখছি। পদ্ধতির নাম কি? আমি কারেন্ট দিয়ে করছি না, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোপোরোসিস। এটাকে বলা হয় ইলেকট্রোপোরোসিস।
ঠিক আছে, এখন কি করব, 5 ক্লিয়ার, যা ছিল 3 নাম্বার 4 নাম্বার। কিন্তু আমি তো কালার দিয়ে সুন্দর করে দেখাই দিছি, আমি তো কালার, আমার হাতে কালার ছিল, আমি দেখাই দিছি, কিন্তু বাস্তবে আসলে কালার দিয়ে দেখা যায় না। এগুলোকে কালারিং করতে হয়। এগুলো কি করতে হয়? কালারিং করতে হয়। তো কালারিং করার জন্য আমরা কি করব, ডিএনএর সাথে কিছু রং মিশাই দিব। কি মিশাবো? রং মিশাই দিব, যারা হচ্ছে কি করবে, আলো বিচ্ছুরিত করবে। তা আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ কি করে, কেমিস্ট্রি পড়ছো, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা, গামা এগুলো নিঃসৃত হয়, এখান থেকে রং নিঃসৃত হয়। এই জন্য আমরা ডিএনএটার সাথে কিছু রং মিক্স করব। রং বলতে আসলে কাকে বুঝাইলাম? কিছু রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ জিনিসটা কি? রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বলতে বুঝাইছে এমন কিছু আইসোটোপ যেগুলো কি করতে পারে, রেডিয়েশন করতে পারে। রেডিয়েশন শব্দের অর্থ কি? যে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বিচ্ছুরিত করতে পারে। ক্লিয়ার? আমি লেখাটা লিখছি তাইলে। এরপর এক ধরনের নাইট্রোসেলুলোজ। সেলুলোজ চিনস? কে সেলুলোজ চিনস? এরা যেগুলোতে লিখস এগুলো সেলুলোজ। নাইট্রোসেলুলোজ কাগজ। এই কাগজে কি করব? রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলো ডিএনএ প্রোব। ডিএনএ প্রোব জিনিসটা কি? ডিএনএ প্রোব হচ্ছে এই জিনিসটার নাম ডিএনএ প্রোব। অর্থাৎ ডিএনএ প্রোব হচ্ছে কি, আমি যে ব্যান্ড আকারে তাদেরকে আলাদা করছি এটাকেই বলা হয় ডিএনএ প্রোব। এটাকে একসাথে কি করব? তাদেরকে একসাথে মিক্স করে দিব। তো সেলুলোজের কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এবং ডিএনএ প্রোবকে আমরা আলাদা মিক্স করব। তো মিক্স করার একটা সুন্দর শব্দ হচ্ছে হাইব্রিডাইজেশন। কি বলা হয়? হাইব্রিডাইজ। এটাকে বলা হাইব্রিডাইজ কি? এই যে মিক্স করার একটা পদ্ধতির নাম হচ্ছে হাইব্রিডাইজ। বাংলায় বলা হয় হচ্ছে শঙ্করায়ন। শঙ্করায়ন চিনস না? শঙ্করায়ন কি? শঙ্করায়ন হচ্ছে কি, তুই বাজার থেকে আলু, মরিচ, চিনি সব, আলু, মরিচ, লবণ সব এনে আলুর ভর্তা বানাইছিস, এটাকে বলা হয় শঙ্করায়ন বা হাইব্রিডাইজ। হ্যাঁ, একত্রিত করা। এই হাইব্রিডাইজ বা সংকর ধাতু বলে না, যেখানে হচ্ছে অনেকগুলো ধাতু একসাথে থাকে। তো হাইব্রিডাইজড শব্দের অর্থ হচ্ছে একসাথে করে ফেলি। ডিএনএ প্রোব যেটা ছিল এটাকে আমরা রঙিন করে ফেলবো এই আইসোটোপগুলো দিয়ে। তো রঙিন করলে এগুলো কি করবে? এগুলো রং বিচ্ছুরণ করবে না? তো এগুলো যখন করে হাইব্রিডাইজ করে, এগুলো হচ্ছে এখন রং যে বিচ্ছুরণ করে এটা আমরা খালি চোখে দেখতে পাবো না। এগুলো দেখার জন্য কিছু কি লাগবে? এগুলো দেখার জন্য কিছু এরকম স্লাইড লাগবে। স্লাইডগুলোকে আমরা বলি, আচ্ছা সবার স্কুলে তো মাইক্রোস্কোপ আছে। মাইক্রোস্কোপে এখানে পরীক্ষা করার সময় আমরা এখানে একটা কাঁচ দিই না? এটাকে বলা হয় ফিল্ম। এটাকে বলা হয় কি? ফিল্ম। তো এই সেম আমরা এই যে ওদের যে রং বিচ্ছুরণ করে এটা দেখবো হচ্ছে এক্স রে ফিল্মে। কিসে? আর হচ্ছে সবাই তো এক্স রে দেখছোস। এক্স রে যে জিনিসটা আমরা কালো কাগজটা দেখি এটাকে বলে এক্স রে ফিল্ম। এক্স রে ফিল্মের উপর যখন রাখবো, উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে, দৃশ্যমান এটা কি লিখে? এই পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করি। অর্থাৎ আমি যে রংটা লিখছি অটো রেডিওগ্রাফ জিনিসটা কি? অটো রেডিওগ্রাফ দেখো, অটো মানে অটোমেটিক, রেডিও শব্দটা আছে রেডিয়েশন থেকে, গ্রাফ মানে কি? আমরা ভিজুয়াল রিপ্রেজেন্ট, আমরা গ্রাফ আঁকি না? গ্রাফে কী করে? এখানে একটা তথ্য ইনপুট করে এদিকে একটা তথ্য ইনপুট, একটা জিনিসকে আমরা দেখাইতে থাকি, অর্থাৎ কোনো একটা বাড়লো নাকি কমবো। তো অটো রেডিওগ্রাফ বলতে বুঝাইছে আমরা যে এক্স রে ফিল্মে যে জিনিসটা দেখতেছি এটাকে বলে একটা অটো রেডিওগ্রাফ।
গ্রাফটা কেমন আমি তোমাদের দেখাই। এই যে বাস্তবে হচ্ছে আসলে এরকমই দেখে। এই দেখছো এখানে কালারিং একটু একটু কিছুটা কালারিং। এটা একটা গ্রাফের মতো না? এটা একটা গ্রাফের মতো না? জি ভাইয়া। কিন্তু এখানে তো সবগুলো দেখাইছে। আমরা নর্মালি একটা করি, তারপর যখন সবারগুলো একসাথে এখানে ঢেলে দিব, তাহলে সবারগুলো একসাথে কি সিরিয়াল ধরে লাইন ধরে সবারগুলো কি করতে থাকবে, পৃথক হইতে থাকবে। তো এক সময় দেখা যাবে আমাদের যে মেইন যা ছিল, ধরে এটা ছিল আমার হচ্ছে মৃত ব্যক্তিটা থেকে প্রাপ্ত, ধর আমি লিখলাম এম দিয়ে। তো ওর সাথে যেটা মিলে যাবে, এখানে তো অনেকগুলো ব্যক্তির, এখানে এটা এক্স ব্যক্তির, এটা ওয়াই ব্যক্তি, এটা জেড ব্যক্তি, এ ব্যক্তি, বি ব্যক্তি, সি, ডি, ই, এফ, সবারটা আমি কি করলাম এখানে ঢেলে দিলাম, বা এখানে আমি এটাকে সবার মতো ওইটার আগের মতো করে সবগুলোকে করার পরে যখন দেখতে পাবো যে আমার এম এর সাথে যেটা মিলে গেছে, এম এর সাথে যারটা মিলবে সেই হচ্ছে আসলে অপরাধী। কারণ আমি তো অপরাধীকে খুঁজতেছি, এটা ছিল কার ডিএনএ, এটা কার ডিএনএ ছিল এম, বা আমরা যে মৃত ব্যক্তি থেকে যারটা পাইছি সে হচ্ছে অপরাধী। তো এটা যদি অপরাধীর ডিএনএ হয়, তো এখানে যেটা অপরাধীর ডিএনএ, দুইটা সেম হবে না? একই হবে। ধরো আমি একটা মৃত মানুষ ছিল, তার ডিএনএ থেকে আমি একটা ডিএনএ নিলাম, এটা হচ্ছে কার ডিএনএ, এটা অপরাধীর ডিএনএ। তো অপরাধীর ডিএনএকে আমরা কি করলাম, এই সুন্দর করে হচ্ছে অটো রেডিওগ্রাফি ঠিক করে বানাইলাম, এবার অনেকগুলো ব্যক্তির মধ্যে নিলাম, এর মধ্যে একজন হচ্ছে অপরাধী। তো এটাও অপরাধীর, এখানে একটা আরেকটা অপরাধীর, দুইটা তো সেম হবে, তো সেম মানে তো মিলে গেছে। আর একটু সুন্দর করে যদি দেখাই, সেটা আর তো নাই, এ দেখো এরকম করে মিলে যায়। এই যে দেখো এটার সাথে এটা কিন্তু মিলে গেছে, কোনটা মিলছে এখানে, এটা কিন্তু মিলছে, কিছুটা মিলছে, এটা দেখো এটা কিছুটা মিলছে, তারপর কিন্তু অর্ধেকে কি আবার মিলে নাই। ধরো এখানে তো মিলানো দেখা, বাস্তবে তো সবগুলো মিলানো সম্ভব না, মানে আমি তো সবগুলো এখানে দেখাইতে পারবো না, ওরা আছে এগুলো গুগল থেকে না, বাস্তবে দেখতে গেলে তোমাকে এগুলো নিজেই করতে হবে, ওদের ল্যাবে যাইতে হবে। তারও একটু সুন্দর সুন্দর কিছু আছে, এগুলো চাইলে দেখতে পারোস। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? আর রিয়েল ছবিগুলো আছে এরকম অটো রেডিওগ্রাফ, এগুলো কিন্তু খালি চোখে দেখা যাবে না। এটা যখনই আমি কি মিক্স করব, এখানে আইসোটোপ মিক্স করব। আইসোটোপ মিক্স করলে হবে না, এটা কি হইতে হবে, রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ এটাকে রেডিয়েশন করতে হবে, চারিদিকে রশ্মি ছড়াইতে হবে। রশ্মি যখন ছড়াবে, এটাকে আমরা কি দিয়ে দেখব, এই রশ্মিগুলোকে আমরা ক্যাচ করব হচ্ছে একটা ফিল্মের মাধ্যমে, এটাকে বলা হয় কি এক্স রে ফিল্মের উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতি। এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে বলে অটো রেডিওগ্রাফ। এখন সারিগুলো নির্ণয় করব, তো যার সাথে মিলে যাবে সেই হবে কি অপরাধী। তো এখানে লিখছে, এখন আমরা লাস্ট পয়েন্টটা যদি দেখি বইয়ে কি লিখছে, বইয়ে লিখছে হচ্ছে যে এই যে এরপর লিখবো অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার। সন্দেহভাজন মানে আমরা কাকে কাকে সন্দেহ করতে, সবারগুলো আমি কি করব, মিলাবো, যারটা মিল এবং অমিল চিহ্নিত করে নমুনা করে এটা করা হয়। তাহলে আমরা একটু বইয়ের লাইনগুলো পড়ে দেখি পারি কিনা, আমরা বুঝছি কিনা। এটা পড়ায় ছুটি দিয়ে দিব, আমরা এতটুকু পড়ছিলাম। দেখ, অপরাধস্থলের কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা জৈবিক নমুনার ডিএনএ নকশাটিকে সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএ নকশার সাথে তুলনা করা হয়। ওই যে আমি অপরাধের স্থল থেকে যেটা নিলাম, আর আমি যাদের সন্দেহ করতেছি সবার সাথে একসাথে পার্থক্য করব। এই পদ্ধতিতে প্রথমে কি করা হয়, প্রথমে নমুনাটিকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয়। আলাদা করবো কিসের মাধ্যমে, একটা এনজাইমের, আলাদা করার পর আমরা কি করবো, এগুলোকে টুকরা করবো, ছোটো ছোটো টুকরা, কিসের মাধ্যমে, একটা এনজাইমের মাধ্যমে। এটার নাম কি, সীমাবদ্ধ এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম। এখন এরপরে আমরা যে বাটিতে রাখবো, বাটিতে রাখে প্লাস মাইনাস করব, তারপরে কি হবে, ছোটোগুলো নেগেটিভের দিকে দৌড় দিবে, আর বড়গুলো একটু পেছনে, আর বড়গুলো পেছনে, আর বড়গুলো পেছনে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটাকে তাদের দৈর্ঘ্য অনুসারে আমরা বিভিন্ন ব্যান্ড আকার আলাদা করব। কিসের মাধ্যমে, একটা পদ্ধতির মাধ্যমে, কারণ এখানেটার নাম কি ইলেকট্রোপোরোসিস। আর যে জেলির মধ্যে রাখবো, ওই জেলিগুলোর নাম কি অ্যাগারোস বা পলিঅ্যাক্রিলামাইড। টুকরাগুলো যখন আলাদা করছি, এদের সাথে আমরা কি করব, নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রুফ মানে কি, ওই আমি যে পজিটিভ নেগেটিভ দেওয়ার ফলে এগুলো কিসে পরিণত হয়েছিল, দৈর্ঘ্য অনুসারে ভাগ হয়ে গেছিলো, এটাকে আমরা কি বলতেছি, ডিএনএ প্রুফ। এই ডিএনএ প্রুফের হাইব্রিডাইজ করব, হাইব্রিডাইজ মানে মিক্স করব, এক্স রে ফিল্মের উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের শালিগুলো নির্ণয় করা হয়। এরপর অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল অমিল চিহ্নিত করে তুলনা করা হয়।
এটাকেই বলা হয় আলটিমেটলি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। ডিএনএ আর বর্তমানে হচ্ছে ধরো আমার কাছে আমি তো এমন কিছু হইলো তোমাকে বললাম হচ্ছে আমি তো ধরো পুড়ে গেল, একটা মানুষ যখন পুড়ে গেল তার পুরা বডি তো নষ্ট হয়ে গেছে, এখন আমি কি তার থেকে অনেক বেশি ডিএনএ পাবো? আমি তার থেকে এত বেশি ডিএনএ পাবো না, কিন্তু এই কাজগুলো করতে হলে অনেক বেশি ডিএনএ প্রয়োজন, কারণ এগুলো একবারে হয়ে যায় না, অনেকবার টেস্ট করতে হয়, অনেকবার মিলাইতে হয়। তা আমার কি দরকার? আমি যদি শুধুমাত্র ছোট্ট একটা ডিএনএ খণ্ড পাই, এটা দিয়ে কি কাজ চালাইতে পারবো? না। তা আমাকে কি করতে হবে? আমাকে একসাথে অনেক ডিএনএ করতে হবে। যেমন আমি যদি একদম সিম্পল এক্সাম্পল দিই, আমরা যে করোনা ভাইরাসের সময় আমাদের যে ভাইরাস হয়েছে কি হয় না, বা আমাদের শরীরে ভাইরাস আক্রমণ করছে কি করে না, এটার জন্য আমরা কি করতাম? আমরা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে বা যেখানে হচ্ছে টেস্ট করে, এখানে আমাদের নাকের ভেতর থেকে ছোট্ট একটা ওই কটন দিয়ে কি করতো, ডিএনএগুলো নিত। এই যে নাকের ভিতরে প্রবেশ করে, এখান থেকে ছোট্ট একটা কটন দিয়ে কি নিত, ডিএনএ নিত। তো এই ডিএনএগুলো তো অল্প ডিএনএ, এটা দিয়ে কাজ চালানো সম্ভব না। তা আমাদের মেডিকেলও আছে এই জিনিসটা, একটা প্রসেস আছে, যে প্রসেসে তুমি চাইলে ছোট্ট একটা ডিএনএ থেকে লক্ষ লক্ষ ডিএনএ বানাইতে পারো, মানে 1 মিনিটে তুমি হাজার হাজার ডিএনএ কপি করতে পারো। এটাকে বলা হয় পিসিআর। কি বলা হয়? পিসিআর। তাহলে পিসিআর এর পূর্ণরূপ কি? পিসিআর এর পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, মানে অনেকগুলো রিঅ্যাকশন চেইন আকারে চলতে থাকে। তো পলিমারেজ, এখানে অ্যাজ মানে হচ্ছে আসলে এনজাইম, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা পুনরূপ জিজ্ঞেস করতে পারে। পিসিআর আমাদের মেডিকেলও আছে এই ল্যাবটা, যেখানে যেখানে করোনা ভাইরাসের টেস্ট করা হয় ওইখানে ওখানে এই ল্যাবটা থাকে। এই পিসিআর ল্যাবের কাজই হচ্ছে ছোট্ট একটা ডিএনএ থেকে হাজার হাজার ডিএনএ তৈরি করা। এখন তুমি যেরকম ইচ্ছা সেরকমভাবে ডিএনএগুলোকে টেস্ট করতে পারো। এটা কেমনে বানায় এটা হচ্ছে আমি নিজেও জানি না, এটা হচ্ছে যারা প্যাথোলজি পড়ে, আমি তো এখনো 3rd ইয়ারে 4th ইয়ারে উঠলে হয়তো পড়তে পারবো যে কিভাবে আসলে এই পিসিআর ল্যাবের কাজটা হয়, কিভাবে ছোট্ট একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ থাকে, সে সময় হয়তো কখনো না কখনো বলবো। কিন্তু এটা আমরা এতটুকুই শিখছি যে ছোট্ট একটা ডিএনএ থেকে হাজার হাজার ডিএনএ তৈরির প্রক্রিয়াটার নামটাই হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর পদ্ধতিতে। অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা যায়, মানে অল্প নমুনা থেকে তুমি অনেক তৈরি করবা, এই অনেকবার থেকে অনেকবার টেস্ট করতে পারবা, টেস্ট করার পরে তুমি চাইলে এখন সঠিকভাবে নির্ণয় করতে পারবা। যদি তোমার কাছে একটা অল্প পরিমাণ নমুনা থাকে, তুমি কয়েকবার করার পর তো সব নমুনা শেষ, তোমাকে কি করতে হবে? অনেক বেশি নমুনা রাখতে হবে, বারবার টেস্ট করতে হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছস? এগুলো অনেক জটিল। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বুঝছস মানে হচ্ছে অনেক বেশি বুঝছস। সারা রাত পড়াইতে থাকতে পারি, সমস্যা নাই আমার ফোনের, কারণ আমার কালকে কোনো পরীক্ষা নাই, সো পড়াইতে পারি, কিন্তু ফোনের চার্জটা থাকবে না, আর তোদের ঘরে গালি দিবে যে এত রাত পর্যন্ত কি পড়াশোনা।